মাঝে মাঝে সমুদ্র হতে বড় মন চায়, ঢেউয়ের মতো আছড়ে পড়তেও ইচ্ছে করে। আজ আমি এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে ঝাউবন, নির্জন সমুদ্র সৈকত, লাল কাঁকড়া, অবিরাম ঢেউয়ের গান। কি নেই সেখানে? আছে সাইট সিন করার মতো অনেক কিছু, মন্দির, পার্ক, রোপওয়ে করে ঘুরে বেড়ানো। এছাড়াও সন্ধান দেব সমুদ্র সৈকতের একদম পাশে কম বাজেটের হোটেল, এলাহি খাবার দাবার, সুইমিং পুলের ব্যবস্থা, তাও আবার সাধ্যের মধ্যে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে। ঠিক ধরেছ, আজ আমি তোমাদের দীঘার গল্পই বলছি। দীঘা হয়তো অনেকবারই তোমরা গেছো, কিন্তু দীঘার আশেপাশের সব জায়গাগুলি ঘুরে দেখেছো কি? আজ আমি তোমাদেরকে সব দর্শনীয় স্থানগুলি তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 4:21 আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। সবুজ গাছপালা দেখতে দেখতে ভোর রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পূর্ব মেদিনীপুরের 150 বছরের পুরনো নাচিন্দা শীতলা মায়ের মন্দির। এই মন্দিরটি দীঘা যাওয়ার পথেই পড়ে। যারা আপনারা পার্সোনাল কার নিয়ে আসবেন তারা কিন্তু এই মন্দিরটি দর্শন করে নিতে পারেন। এই শীতলা চণ্ডী মায়ের মন্দিরটি খুবই জাগ্রত। শীতলা চণ্ডী মাকে দর্শন করে আরো অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নিউ দীঘা। সমুদ্র সৈকতের একদম পাশে কম বাজেটের হোটেল নিয়ে নিলাম। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। ঢুকেই রয়েছে রিসেপশনটি কিন্তু ভীষণই সুন্দর এবং অনেকটাই বড়। আমাদের রুমটি ছিল একদম ফার্স্ট ফ্লোরে, 4 বেডের রুম। চলুন তাহলে ঘুরে দেখা যাক। নিউ দীঘাতে এসেই কিন্তু আমি সবার প্রথমে হোটেল খুঁজে নিয়েছি এবং হোটেলের নাম কিন্তু অনন্যা। খুবই কম প্রাইসে, রিজনেবল একটা দামে কিন্তু আমি পেয়ে গেছি সুন্দর একটি হোটেল। আর হোটেলের রুমটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এটা কিন্তু 4 বেডের একটি রুম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রয়েছে, দুটো বেড ও খাটে কিন্তু সেম রয়েছে, খুব সুন্দর। আর উপরে কিন্তু দেখুন পাখা রয়েছে দুপাশে দুটো, এবং সুন্দর কিন্তু একটা লাইটের কিন্তু ডেকোরেশন করা রয়েছে। এই রুমটা কিন্তু এসি রুম, কিন্তু যেহেতু এখন শীতকাল সেই জন্য কিন্তু আমরা এসিটা নিইনি। এসির জন্য কিন্তু আলাদা করে চার্জ আমাদের নেওয়া হয়নি, প্রোভাইড করা হয়েছে। এছাড়াও রয়েছে দেখুন একটা সেন্টার টেবিল, খুব সুন্দর সেন্টার টেবিলটা, এবং সামনে রয়েছে একটা সোফা সেট, 3 জনে বসার মতো সোফা সেট, এবং সোফা সেটের পাশে রয়েছে একটা মিনি ফ্রিজ। সেই মিনি ফ্রিজে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন দেখুন জলের বোতল রয়েছে এবং অনেক কিছু কিন্তু ড্রিঙ্কসও এখানে প্রোভাইড করা হয়েছে। দেখুন এখানে একটা রয়েছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে, এই ওয়ার্ড্রোবটা দেখুন এই যে, এবং তার পাশেই রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রোব রাখা হয়েছে। ওয়ার্ড্রোবের সামনে রয়েছে টিভি। তো টিভিতে এখন চালাইনি, জাস্ট আসলাম আমরা। তো রুমটা কেমন লাগলো বলুন আপনাদের। এবং যেটা সব থেকে আপনাদেরকে বলার সেটা হচ্ছে এই রুম তো রয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, তার সাথে কিন্তু এই হোটেলে রয়েছে সুইমিং পুল, যেটা কিন্তু খুবই আকর্ষণ বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। কারণ দীঘা সমুদ্রতে স্নান করবই, তার সাথে কিন্তু সুইমিং পুলে একটু গা ভাসিয়ে কিন্তু দিলে কিন্তু ব্যাপক লাগে। এবং এই বেডগুলো কিন্তু হেভি কমফোর্টেবল। এই 4 বেডের রুমটা কিন্তু অনেকটাই বড়, আপনারা দেখতেই পারলেন। এবং তার সাথে কিন্তু টয়লেটটাও কিন্তু অনেকটাই বড়। দেখুন এখানে একটা সুন্দর আয়না রয়েছে, সুন্দর একটা বেসিন রয়েছে, এবং দেখুন ভিতরটা কিন্তু সুন্দর টাইলস দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর।
এখানে একটা বালতি দেওয়া হয়েছে, শাওয়ার রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু গিজারও কিন্তু ব্যবস্থা রয়েছে। অ্যাটাচ ব্যালকনি, ব্যালকনিটাও কিন্তু বেশ বড়, খুলে নিলে কিন্তু অনেকটাই থাকা যায়। এবং এর দেখুন সামনের দৃশ্যটা দেখুন, শুধু ভিউটা দেখুন, খুবই সুন্দর। এবং এখানে কিন্তু গাড়ি পার্কিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেওয়া হচ্ছে না। অনেকটা রাস্তা জার্নি করে আসার পর দরকার ছিল ফ্রেশ হবার, তাই নেমে পড়লাম সুইমিং পুলে। কিছুটা সময় কাটিয়ে হোটেলেরই রেস্টুরেন্ট থেকে সুস্বাদু বাঙালি খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। প্রথমে হোটেল অনন্যা থেকে 2 মিনিট পায়ে হেঁটেই দেখে নিলাম নিউ দীঘা সমুদ্র সৈকত। জোয়ারে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পাথরের বুকে, এ এক অপূর্ব সুন্দর দৃশ্য। পাথরের উপর পা রেখে আর সমুদ্রের জলে পা ডুবিয়ে গর্জন শুনতে শুনতে প্রিয় মানুষের হাতটা ধরে কিভাবে যে সময় চলে যাবে আপনারা বুঝতেও পারবেন না। ভীষণই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। নিউ দীঘা সি বিচ দেখে সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত উদয়পুর সি বিচ। দীঘায় এসে এক টুকরো গোয়া স্বাদ নিতে হলে উদয়পুর সি বিচকে কিন্তু একদমই মিস করবেন না। কি নেই সেখানে? সমুদ্র সৈকতে ছোটদের জন্য রয়েছে কার, বড়দের জন্য রয়েছে স্কুটি, বাইক। এছাড়াও রয়েছে ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো। এখানেই শেষ নয়, এছাড়াও রয়েছে সমুদ্র সৈকতে বোটিং এর সুব্যবস্থা। মাছ ভাজা থেকে শুরু করে কাঁকড়া, বিভিন্ন রকম খাবারের স্বাদ নিতে নিতে আপনাদের কিন্তু একটা দিন খুব ভালোভাবেই কিন্তু কেটে যেতে পারে এই উদয়পুর সি বিচে। আমরা এখন চলে এসেছি অমরাবতী পার্কের একদম সামনে। আর এই অমরাবতী পার্কে এন্ট্রি ফি কিন্তু পার পার্সন 10 টাকা করে। এই পার্কটি কিন্তু সকাল 7:30টায় খোলে এবং সন্ধ্যা 7টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। এই হলো পার্কটি এন্ট্রান্স। অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ হলো রোপওয়ে রাইড। তো চলুন পার্কটি আমরা ঘুরে দেখব। এই হলো পার্কের ভিতরটা। অমরাবতী পার্কের মধ্যে কিন্তু সুন্দর একটা রোপ রয়েছে এবং রোপটা কিন্তু ভালোই শক্ত সবল আছে, পুরোটাই কিন্তু ঢাকা, 4 জন বসার মতো। আর এই রোপে বসে কিন্তু পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখা যায়, খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন জলাশয়টা, এর মধ্যে কিন্তু বোটিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে কিন্তু বোটিং করেও কিন্তু কিছুটা সময় এখানে টাইম স্পেন্ড করতে পারেন। এবার আমাদের গন্তব্যস্থল দীঘার অত্যন্ত জনপ্রিয় একটি সি বিচ তালসারি সমুদ্র সৈকত। দীঘা থেকে তালসারির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। তালসারি সি বিচ উড়িষ্যার মধ্যে অবস্থিত। ভাটার সময় পায়ে হেঁটে বিচের বালির উপর দিয়ে ঘুরতে পারবেন। তাছাড়া এখানে বিচের উপর বাইক, স্কুটি, রাইডসেরও ব্যবস্থা আছে। আর এই বিচের বালির মধ্যে আপনারা দেখতে পারবেন অজস্র লাল কাঁকড়া। জোয়ারের সময় নৌকায় চেপে পাশের ঝাউবনের বাগানেও ঘুরে আসতে পারবেন। তালসারি সি বিচ থেকে দীঘা ফেরার পথে আপনারা দেখে নিতে পারেন দীঘা আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু জগন্নাথ দেবের মন্দির। অনেকটাই হয়ে গেছে, আর কটা মাস পরেই এই মন্দির সকল ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা এখন এসে গেছি নিউ দীঘা থেকে একটু এগিয়ে কিন্তু এসে গেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র। এই যে দেখুন বিশাল বড় কিন্তু গেটটা করেছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। এখানে কিন্তু এন্ট্রি ফিস কিন্তু 40 টাকা করে আপনাদের কিন্তু ঢুকতে হবে। এছাড়াও
এখানে রয়েছে অনেক শো হয়, সেই শোগুলো কিন্তু বিভিন্ন রকম রেট আছে, 10 টাকা 30 টাকা আপনাদের, মানে সেটার টাইমিংও আছে। আসুন আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু টাইপ অফ টিকিটসের মূল্যটা রয়েছে, দেখে নিন। ওয়াও, বিজ্ঞান দেখুন কত উন্নত। জলের পাইপ নেই, অথচ জলের কলের মুখ দিয়ে কিন্তু জল অনবরত পড়েই যাচ্ছে, অবিশ্বাসযোগ্য। এটা কিন্তু আশ্চর্যজনক একটা ট্রি, ক্ল্যাপ ট্রি, দেখুন লাইট জ্বলে উঠছে। ওয়াও, হাততালির জোরের উপর কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠছে। যার হাতে যত জোর তত কিন্তু লাইটগুলো জ্বলে উঠবে, এবং হাততালিটা ছেড়ে দিলে আবার আস্তে আস্তে কিন্তু নিভেও যাবে। দারুণ জিনিস। এগুলো হচ্ছে টাচ করছে না, কিন্তু জাস্ট বললেই মিউজিক হচ্ছে। আপনারা এই ছবিটি লক্ষ্য করে দেখুন, ভিন্ন ভিন্ন কিন্তু অনেকগুলো ছবি দিয়ে কিন্তু ফটো মোজাইকটি করা হয়েছে, এবং দূর থেকে দেখলে সেই সব ছবি মিলেমিশে কিন্তু সম্পূর্ণ একটি আলাদা বড় মাপের কিন্তু আপনি একটি মোনালিসার ছবি কিন্তু দেখতে পাবেন এখানে। সৌর টেলিস্কোপ পৃথিবীতে অবস্থিত নয়, এটি আমাদের থেকে 36,000 কিলোমিটার দূরে মহাকাশের একটি কক্ষপথে রয়েছে। আমরা এখন চলে এসেছি রাষ্ট্রীয় কাজু উদ্যানের সামনে। দেখুন প্রত্যেক কাজু বাদাম কিন্তু গাছ রয়েছে এখানে। এই উদ্যানের মধ্যে কিন্তু শুধুই কাজু বাদামের চাষ করা হয়। কাজু বাদামের সিজনে আসলে কিন্তু আপনারা কিন্তু কাজু বাদাম ভর্তি গাছ দেখতে পারবেন। আমার সঠিক জানা নেই যে কোন সময়টা কাজু বাদাম হয়, তো আপনারা যদি জানেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে হলো পুরো কাজু বাদামের উদ্যান, ভীষণই কিন্তু সুন্দর লাগছে। এত বড় বড় গাছগুলো আমার কিন্তু দেখার জীবনের ফার্স্ট টাইম। আজকের পরবর্তী গন্তব্যস্থল হলো চন্দনেশ্বর মন্দির। দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে উড়িষ্যার অত্যন্ত জনপ্রিয় এই চন্দনেশ্বর মন্দির। এখানকার মূল পূজিত দেবতা হলেন মহাদেব। মন্দিরের সামনেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি। মন্দিরের ভিতরে রয়েছে একটি পবিত্র পুকুর। প্রতি বছর চৈত্র মাসে এখানে বিশাল মেলা হয়। মন্দির চত্বরে অনেক পাণ্ডাদের দেখা পাবেন। চাইলে মন্দিরে আপনারা পুজোও দিতে পারেন। চন্দনেশ্বর মন্দির থেকে দীঘা যাওয়ার পথে পড়বে রাধা কৃষ্ণের মন্দির। এই মন্দিরটিতে কিন্তু ফটোগ্রাফি নিষেধ, তাই ভিতরটা আমি কিন্তু ঘুরে দেখাতে পারলাম না। আপনারা কিন্তু চাইলে এই মন্দিরটা কিন্তু দর্শন করে নিতে পারেন। মন্দিরটি কিন্তু ভীষণই সুন্দর। সবশেষে সন্ধ্যাবেলায় চলে আসুন ওল্ড দীঘা সি বিচে। সেখানে প্রিয় মানুষটির হাতে হাত ধরে কিংবা ফ্যামিলির সাথে একসাথে বসে ঠান্ডা হাওয়া, সমুদ্রের গর্জন, গরম চা এবং নানা রকম মুখরোচক খাবারের স্বাদ গ্রহণ করুন। এ যেন এক অন্য রকম অনুভূতি, যার তুলনা কিন্তু একদমই কোনো কিছুর সাথে করা যাবে না। এছাড়াও ওল্ড দীঘাতে শপিং করার জন্য রয়েছে প্রচুর দোকান। সমুদ্র সৈকতে সুন্দর অনুভূতি সঙ্গে নিয়ে ফিরে এলাম হোটেলের রুমে। হোটেলের রুমে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, কারণ ভীষণ টায়ার্ড, তাই
ডিনারটা কিন্তু সেরে নেব খুব শিগগিরই। আর আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি এবং দীঘাতে এসে কিন্তু ভীষণই এনজয় করছি। কালকে অনেকগুলো স্পট কিন্তু ঘুরে ঘুরে আমার দেখা হয়ে গেছে এবং আজকে কিন্তু সকাল সকাল আবারও বেরিয়ে পড়েছি। আরও অনেকগুলো দর্শনীয় স্থান আছে যেগুলো আজকে ফুলফিল আপ করবো, কমপ্লিট করব এবং তারপরে কিন্তু আমি আবারও বাড়ি চলে যাব। আর যে 1 নাইট 2 ডের মধ্যে সব কিছু দর্শনীয় স্থানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখবো আর এবং আপনাদেরকেও দেখাবো। তাহলে বন্ধুরা, কেমন লাগছে এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন পরবর্তী গন্তব্যস্থলে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি নিউ দীঘার খুব কাছে ঢেউসাগরে। এই যে হলো ঢেউসাগর। এই ঢেউসাগরটা কিন্তু একটা পার্ক। আর এই ঢেউসাগরটায় আমরা এসেছি সকালবেলা, কিন্তু আপনারা যখন আসবেন তখন বিকালের দিকে আসবেন, খুব ভালো লাগবে। কারণ বিকালের দিকে কিন্তু অনেক রাইডস আছে, যেমন টয় ট্রেন আছে, অনেক অ্যাক্টিভিটি জিনিস আছে, সেগুলো কিন্তু অনায়াসেই চড়তে পারবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এইখানে ঢুকতে গেলে, এই ঢেউসাগরে ঢুকতে গেলে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 টাকা এবং টয় ট্রেনে যদি চড়তে চান, মানে টয় ট্রেনে চড়ে পুরো পার্কটা ঘুরবেন, তাহলে কিন্তু রাখবে 50 রুপিস। এবং আরও যে অ্যাক্টিভিটি জিনিস আছে সেগুলো কিন্তু সবই আলাদা আলাদা, সেটা ভেতরে গিয়ে টিকিটটা কাটতে হবে। এবারের আমাদের গন্তব্য স্থল হলো মোহনা। ভোরবেলায় উঠে চলে আসুন মোহনায়। দীঘা থেকে মোহনার দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। মোহনার অন্যতম আকর্ষণ হলো এখান থেকে সূর্যোদয় দেখা, যেটা কিনা আমরা আজকে মিস করে গেছি। এখানে চম্পা নদী সমুদ্রে এসে মিলিত হয়েছে। এখানে চম্পা নদী এসে মিলিত হওয়ায় এখানকার নাম হয়েছে মোহনা। মোহনায় আসলে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে পারবেন, ঝাউবন দেখতে পারবেন, স্পিড বোটে মাঝ সমুদ্রে যেতে। তাই মোহনাটা কিন্তু একদমই মিস করবেন না। এবার আমরা বেরিয়ে পড়েছি শঙ্করপুরের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের বলে দিই, কলকাতা থেকে দীঘা আপনারা বাসেও আসতে পারেন, আবার ট্রেনে করেও আসতে পারেন, আর আমার মতো প্রাইভেট কারেও আসতে পারেন। ট্রেনে আসলে হাওড়া থেকে 2টি ট্রেনে আপনারা আসতে পারেন, যেমন এক হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস আর 2 হচ্ছে পাইরিয়া এক্সপ্রেস। এছাড়াও আপনারা লোকাল ট্রেনেও কিন্তু আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে সাঁতরাগাছি থেকে মেচেদা এবং মেচেদা থেকে ট্রেন পাল্টে আবার দীঘায় পৌঁছাতে হবে। দীঘাতে এসে আপনারা কিন্তু নিউ দীঘা কিংবা ওল্ড দীঘা দুটোতেই থাকতে পারেন। নিউ দীঘার আশেপাশে বেশিরভাগ ঘুরে দেখবার মতো জায়গা রয়েছে, তাই আমি কিন্তু নিউ দীঘাতেই ছিলাম। সেখান থেকে অটো কিংবা টোটো রিজার্ভ করে আপনারা কিন্তু অনায়াসেই এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন। এই শঙ্করপুর সি বিচটাও কিন্তু ভীষণই সুন্দর সাজানো এবং গুছানো। দেখতেই পাচ্ছেন, এই শঙ্করপুরে এসেও কিন্তু আপনারা থাকতে পারেন। এই শঙ্করপুরের আশেপাশেও কিন্তু অনেক হোটেল রয়েছে, কারণ শঙ্করপুরটাও কিন্তু শান্ত শিষ্টর মধ্যে ভীষণই সুন্দর। এখানে এসেও কিন্তু একটা দিন সময় কাটানো যেতেই পারে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে কোনো জোরজবরদস্তি নয়, একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।